সবাইকে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ম্যাথ দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 6 কনিক। চ্যাপ্টারে আমরা কনিকের সংজ্ঞা, কনিকের শ্রেণীবিভাগ, কনিক সংক্রান্ত তত্ত্ব এবং কিছু গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো শুরুতে আসি যে কনিক চ্যাপ্টারটা যদি আমরা পড়তে চাই সেক্ষেত্রে আমাদের সহায়ক হিসেবে যে চ্যাপ্টারটা লাগবে সেটা হচ্ছে সরল রেখা। তো যারা সরল রেখা মোটামুটি ভালো পারো তাদের জন্য চ্যাপ্টারটা অনেক বেশি সহজ হবে। যারা মোটামুটি রকমের সরলরেখা পারো তাদের জন্য চ্যাপ্টারটা সহজই হবে, আর যারা একদমই পারো না তাদের জন্য হয়তো বা একটু সমস্যা হতে পারে। তবে আশা করি আমরা গাণিতিক সমস্যা সমাধান করার সময় সরলরেখার ওই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব, তাহলে মনে হয় না খুব একটা সমস্যা হবে। সো প্রথমেই চলে আসি যে কনিক আসলে কি। কনিক প্রকৃত পক্ষে হচ্ছে সঞ্চার পথ। আচ্ছা, সঞ্চার পথ কি? সরল রেখাতে নিশ্চয়ই তোমরা পড়েছো সঞ্চার পথ হচ্ছে কতগুলো বিন্দুর সেট। আচ্ছা, এবং সেই বিন্দুগুলো একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। তো শর্ত মেনে চললে ওই বিন্দুগুলোর যে পথ সেটাই হচ্ছে গিয়ে সঞ্চার পথ। তাহলে কনিক যদি সঞ্চার পথ হয় তাহলে নিশ্চয়ই কনিকও একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। আচ্ছা, আমরা সংজ্ঞা থেকে মোটামুটি এই ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা পেতে পারি। সেটা কি? কনিক হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দু হতে সেটের বিন্দুর দূরত্ব ও কোনো নির্দিষ্ট সরলরেখা হতে উক্ত সেটের বিন্দুর লম্ব দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে উক্ত সঞ্চার পথটাকে আমরা বলতেছি কনিক। আচ্ছা, তো ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে এইরকম ঘটবে যে আমি ধরে নিচ্ছি এখানে এস হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা অবশ্যই এখানে আমরা পাবো। ধরে নিচ্ছি সরলরেখাটা হচ্ছে এম জেড। তাহলে এম জেড নির্দিষ্ট সরলরেখা, এস নির্দিষ্ট বিন্দু। আচ্ছা, এখন আমাদের সেটের অনেকগুলো বিন্দু আঁকতে হবে এবং এই সেটের বিন্দুগুলো যদি এই শর্তকে ফুলফিল করে তাহলে আমরা ওই উক্ত বিন্দুগুলো সঞ্চার পথকে বলবো কনিক। আমি ধরে নিচ্ছি সেটের বিন্দুগুলো হচ্ছে এখানে এরকমভাবে আছে। আচ্ছা, তাহলে যদি এই প্রত্যেকটা সেটের বিন্দু যদি এই শর্তকে ফুলফিল করে তাহলে যে কোনো একটা বিন্দু আমি এখানে পি এক্স কমা ওয়াই নিব এবং ব্যাপারটা হবে এরকম যে নির্দিষ্ট বিন্দু হতে সেটের বিন্দুর দূরত্ব, তাহলে নির্দিষ্ট বিন্দু এস হতে সেটের বিন্দু পি এর দূরত্ব আমরা কত পাচ্ছি? এসপি। এবং এসপি হচ্ছে এই নির্দিষ্ট বিন্দু হতে সেটের বিন্দু দূরত্ব। নেক্সট শর্ত কি? নির্দিষ্ট সরলরেখা হতে উক্ত সেটের বিন্দু, তার মানে এই সরলরেখা হতে উক্ত সেটের বিন্দুর একটি লম্ব দূরত্ব পাওয়া যাবে। সেটা কত? সেটা হচ্ছে পি এম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেটের বিন্দু হতে নির্দিষ্ট বিন্দু দূরত্ব এসপি, তাহলে আমরা এখানে লিখতে পারি এসপি তার সাথে অনুপাত হবে কি? পি হতে সরলরেখার লম্ব দূরত্ব, সেটা কি? পি এম। এবং এই অনুপাতটা অবশ্যই হবে কি? কনস্ট্যান্ট। আচ্ছা, নেক্সট আমরা যদি চলে আসি যে একই সঞ্চার পথে আমরা আরেকটা বিন্দু যদি এখানে নেই পি প্রাইম এবং সেটাও এক্স কমা ওয়াই, একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সঞ্চার পথের উপর প্রত্যেকটা সেটের বিন্দুকে আমরা কিন্তু সবসময় ধরে নিব এক্স ওয়াই। যেমন এটাও পি এক্স ওয়াই, এটা আরেকটা বিন্দু পি প্রাইম, সেটাও কিন্তু এক্স ওয়াই। এবং আমি যদি এখন এখানে যদি শর্ত প্রযোজ্য করি তাহলে দেখা যাচ্ছে সেটের বিন্দু হতে নির্দিষ্ট বিন্দু দূরত্ব পি প্রাইম এস, তার মানে হচ্ছে এস পি প্রাইম, এবং নির্দিষ্ট সরল রেখা হতে এই সেটের বিন্দুর লম্ব দূরত্ব কত হবে? ধরে নিচ্ছি পি প্রাইম, এটা হচ্ছে এম প্রাইম। তাহলে এস পি প্রাইম এবং পি প্রাইম এম প্রাইমের অনুপাত ও কি হবে? কনস্ট্যান্ট। ব্যাপার হচ্ছে এই দুই ক্ষেত্রেই এই অনুপাতের কনস্ট্যান্টের মানটা কিন্তু সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এস পি বাই পি পি এম ইকুয়াল টু হবে এস পি প্রাইম বাই পি প্রাইম এম প্রাইম। শুধুমাত্র এটা না, আমরা যদি এই এস বিন্দু বরাবর আরেকটা বিন্দু আমরা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে এ, এটাও কি সেটের একটা বিন্দু, তাহলে এটাও হবে এক্স কমা ওয়াই। এবং সেম শর্তে এ থেকে এস পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু হতে সেটের বিন্দুর দূরত্ব, এবং এ হতে যদি আমরা সরলরেখার উপর লম্ব অঙ্কন করি তাহলে সেটা হচ্ছে এ জেড, এবং সেটাও কিন্তু এই শর্তটা
অনুসরণ করবে, সেটা কি? এস এ অনুপাত এ জেড, এটাও কিন্তু আগের অনুপাতগুলো সমান হবে এবং সবগুলো অনুপাতকে আমরা বলতে পারি কি? কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখন এই কনস্ট্যান্টের একটা নির্দিষ্ট নাম আছে। এই কনস্ট্যান্টের নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা। তাহলে মনে রাখতে হবে আমাদের কণিকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে যে ধ্রুবকের ব্যাপারে আলোচনা করা হয়েছে, এই ধ্রুবকের নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা, যার ইংরেজি হচ্ছে ইসেন্ট্রিসিটি। এবং এই ইসেন্ট্রিসিটির ফার্স্ট যে লেটার ই, সেটা দিয়ে উৎকেন্দ্রিকতাকে প্রকাশ করা হয়। সো উৎকেন্দ্রিকতাকে প্রকাশ করা হয় স্মল ই দিয়ে। আচ্ছা, এখন এই উৎকেন্দ্রিকতার মানের উপর ভিত্তি করে আমরা কণিককে তিনটি ভাগে ভাগ করতে পারি। যখন উৎকেন্দ্রিকতা ই এর মান হবে 1, অর্থাৎ এসপি ডিভাইডেড পিএম যখন হবে 1, অর্থাৎ এসপি ইকুয়াল টু যখন হবে পিএম, তার মানে এটা কি মিন করে? এটা মিন করে যে নির্দিষ্ট বিন্দু হতে সেটের বিন্দুর দূরত্ব এবং নির্দিষ্ট সরল রেখা হতে সেটের বিন্দুর লম্ব দূরত্ব যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা ওই কণিকটাকে কি বলবো? পরাবৃত্ত। যদি উৎকেন্দ্রিকতার মান 1-এর চেয়ে ছোট হয়, অর্থাৎ এসপি বাই পিএম যদি লেস দেন হয় 1, অর্থাৎ যদি এসপি ইজ লেস দেন পিএম হয়, তখন আমরা ওই কণিকটাকে কি বলবো? উপবৃত্ত। এবং যদি ই এর মান গ্রেটার দেন 1 হয়, তখন আমরা বলতে পারি এসপি ডিভাইডেড পিএম ইজ গ্রেটার দেন 1, এবং তখন আমরা বলতে পারি এসপি গ্রেটার দেন পিএম, অর্থাৎ এই শর্তে আমরা পাচ্ছি কি? কণিকটা অধিবৃত্ত। তাহলে এইভাবে উৎকেন্দ্রিকতার মানের উপর ভিত্তি করে আমরা কণিককে তিনটি ভাগে ভাগ করতে পারি: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো এই চ্যাপ্টার 6টা প্রকৃত অর্থে তিনটা আলাদা আলাদা চ্যাপ্টারে হচ্ছে বিভাজিত আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে পরাবৃত্ত নিয়ে, দ্বিতীয় চ্যাপ্টার উপবৃত্ত নিয়ে, এবং তৃতীয় চ্যাপ্টার হচ্ছে অধিবৃত্ত নিয়ে। তাহলে আমরা পরবর্তী পার্টে আমরা এই তিনটা আলাদা আলাদা কণিক নিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারে থিওরি এবং থিওরি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আচ্ছা, আমরা প্রথমে তাহলে শুরু করব হচ্ছে পরাবৃত্ত দিয়ে। তাহলে আমরা কিন্তু অলরেডি কণিকের শ্রেণী বিভাগ থেকে একটা জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে কি? পরাবৃত্তের জন্য কণিকের উৎকেন্দ্রিকতার মান কত হবে? পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা ই এর মান হচ্ছে 1। তাহলে কিন্তু আমরা কি বলতে পারি? এসপি ডিভাইডেড পিএম সমান কত হবে? 1, এবং এসপি ইকুয়াল টু হবে পিএম। এই শর্তটাই কিন্তু হচ্ছে পরাবৃত্তের সঞ্চার পথের শর্ত, এবং এই শর্তের আলোকে আমরা হচ্ছে পরাবৃত্ত নিয়ে ডিসকাশন করব। এবং আমরা প্রথমেই যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরাবৃত্তের সঞ্চার পথের সমীকরণ কি। তাহলে পরাবৃত্তের সঞ্চার পথের সমীকরণ কিভাবে বের করতে হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি। আচ্ছা, আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে যে পরাবৃত্তের সঞ্চার পথের সমীকরণ আমরা বের করব সেই পরাবৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী। তাহলে আমাদের অবশ্যই এখানে অক্ষ লাগবে। তাহলে আমরা প্রথমে অক্ষ এঁকে নিই। এ হলো ওয়াই অক্ষ এবং এটা হলো এক্স অক্ষ, এবং পরাবৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী। তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্ত। এবং আমরা অলরেডি জানি যে পরাবৃত্তের বা কণিকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু নিয়ে আমাদেরকে প্রথমে আলোচনা করতে হবে, এবং সেই বিন্দুটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a,0, যেহেতু এক্স অক্ষের উপর তাই ওয়াই এর স্থানাঙ্ক 0। আর মূল বিন্দু থেকে এস এর দূরত্ব কত? এটা হচ্ছে এ পরিমাণ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য আমাদের পরাবৃত্তের উপর যে কোনো একটা সেটের বিন্দু আমরা ধরে নিচ্ছি পি এক্স কমা ওয়াই। এখন আমাদের আর কি লাগবে? অবশ্যই লাগবে সরল রেখা।
তো একটা ব্যাপার খেয়াল করতে হবে, সরলরেখাটা অবশ্যই থাকবে যে পাশে এই নির্দিষ্ট বিন্দুটা অবস্থান করছে তার ঠিক অপর পাশে হবে সরল রেখাটা। তাহলে সরল রেখাটা আমাদেরকে এখানে ড্র করতে হবে। আচ্ছা, আমরা সরল রেখাটা আঁকলাম, এম, নাম দিলাম এম জেড। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই বিন্দুটা কিন্তু অবশ্যই কোথায়, পরাবৃত্তের উপর, এবং যেহেতু আমার উপবৃত্তের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু হতে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং পরাবৃত্তের উপর সেই বিন্দু হতে ওই সরল রেখার উপর লম্ব দূরত্ব সমান, তাহলে আমরা বলতে পারি ও বিন্দু অবশ্যই পরাবৃত্তের উপর অবস্থিত। ও থেকে ওই নির্দিষ্ট বিন্দু এস এর দূরত্ব কত, এ, তাহলে অবশ্যই ও হতে জেড এর দূরত্ব কত হবে, এ হবে। আচ্ছা, যদি এ হয়, এই দূরত্বটা কিন্তু ওয়াই অক্ষের বাঁ দিকে। আমরা জানি ওয়াই অক্ষের ডান পাশে এক্স অক্ষের উপর যে কোনো দূরত্ব বা যে কোনো স্থানাঙ্ক ধনাত্মক এক্সের, এবং ওয়াই অক্ষের বাঁ দিকে এক্সের যে কোনো স্থানাঙ্ক হবে ঋণাত্মক। আচ্ছা, আমি যদি এখন এই সরল রেখার সমীকরণটা বের করতে চাই, অবশ্যই এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ হয়। এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা কিন্তু নির্ভর করে আমার সরল রেখাটা ওয়াই অক্ষের কোন পাশে আছে। যদি ডান পাশে হয় তাহলে প্লাসে, যদি বাঁ দিকে হয় তাহলে মাইনাসে। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের এই সরল রেখাটা সমীকরণ হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, বা এভাবে বলতে পারি এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা মোটামুটি চিত্রটা এঁকে ফেললাম। এখন আমাদের কণিকের শর্ত অনুযায়ী পি হতে এস এর দূরত্ব এবং পি হতে সরল রেখার লম্ব দূরত্ব পি এম, এই দুইটা কি সমান হবে। তো যদি সমান হয় তাহলে আমরা এখানে এই শর্ত আগাতে পারি, এস পি ইকুয়াল টু হবে কি পি এম। আচ্ছা, এখন আমাদের এখান থেকে বের করতে হবে এস পি কত এবং পি এম কত। খেয়াল করো, এস এর স্থানাঙ্ক এ কমা জিরো দেওয়া আছে এবং পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু এস পি বের করতে পারি দুই বিন্দুগামী বা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে। তাহলে সেই সূত্রটা কীরকম হবে, এস পি, তাহলে আমরা এরকম বলতে পারি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার। আশা করি সূত্র সবার জানা আছে। এক্স মাইনাস এ মানে ভুজ দুইটা মাইনাস হবে, তারপর বর্গ হবে, প্লাস ওয়াই মাইনাস জিরো, কোটি দুইটা হচ্ছে মাইনাস হবে, তারপর বর্গ করতে হবে, দেন টোটালটার উপর একটা স্কোয়ার রুট ওভার চলে আসবে, ইকুয়াল টু। এইবার পিএমটা আমরা কিভাবে বের করব, এটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে সরাসরি সূত্র, এটা আশা করি তোমাদের সবার জানা আছে, যে একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি সরল রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়। কিভাবে বের করতে হবে, আমার সোজা কথা সমীকরণে যে বিন্দু থেকে লম্ব আঁকবো সে বিন্দুর স্থানাঙ্কটা বসিয়ে দিতে হবে। তাহলে এখানে সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস এ, আমরা এক্সের জায়গায় এক্স বসাবো, আর এ তো আগে থেকে আছে, এটা কনস্ট্যান্ট, ডিভাইড করব কি দিয়ে, যেহেতু এখানে ওয়াই এর সহগ নেই, শুধু এক্স এর সহগ আছে এবং সেটা হচ্ছে ওয়ান, তাই এক্স এর সহগের বর্গ দিয়ে আমাকে ভাগ করতে হবে, বর্গের স্কোয়ার রুট ওভার দিয়ে। এবার উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে পাবো হচ্ছে এক্স মাইনাসে তার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই পাশে হবে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। আচ্ছা, আশা করি এই সূত্রটা সবার জানা আছে। যদি জানা না থাকে একটু বইয়ে চেক করে দেখে নিতে হবে যে বিন্দু হতে সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো এটা ছাড়াও আরেকটা প্রসেস এখানে বের করা যাবে, সেটা কি, পি এম বের করার অপশন হচ্ছে, আমি যদি পি হতে একটা লম্ব এখানে আঁকি, তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমার ও হতে এই বিন্দু দূরত্ব নিশ্চয়ই এক্স। কেন, কারণ হচ্ছে আমি যদি ও থেকে পিতে যেতে চাই, ও থেকে এই বিন্দু বরাবর এক্স আসতে হবে, তারপর উলম্ব দিকে ওয়াই যেতে হবে, তাহলে ও থেকে এই পরিমাণ দূরত্ব হচ্ছে এক্স। আবার ও হতে জেড পরিমাণ দূরত্ব হচ্ছে এ। যেহেতু আমরা এখানে দূরত্ব নিয়ে কাজ করব, তাহলে দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা এক্স হবে, এটা এ হবে। সো টোটাল দূরত্ব এখান থেকে এখানে কত হবে, এক্স প্লাস এ, যেটা ইকুয়াল টু কত, পিএম। তাহলে এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আর প্রথমে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে সরাসরি সূত্র দিয়ে। আচ্ছা, তো এখান থেকে আমাদের এখন সূত্রটা বের করে নিতে হবে।
সঞ্চারপথের সমীকরণটা কি হবে? তাহলে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাসের কি হবে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। সো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এটা কি? এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে 4x × a। সুতরাং আমরা কি বলতে পারি? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে এটাই হচ্ছে পরাবৃত্তের সঞ্চার পথের সমীকরণ। যে পরাবৃত্তের শর্তগুলো কি কি? মূলবিন্দু দিয়ে হচ্ছে পরাবৃত্তটা যাবে। নেক্সট হচ্ছে কি? আমার যে নির্দিষ্ট বিন্দু আছে সেই বিন্দুটা এক্স অক্ষের উপরে থাকবে এস, এবং যে নির্দিষ্ট সরলরেখাটা আছে সেটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের সমীকরণ বের করতে পারব। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়েছি এই সমীকরণটা পরাবৃত্তের, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, যেটা কিনা মূলবিন্দুগামী পরাবৃত্ত, যেখানে পরাবৃত্তের এই নির্দিষ্ট বিন্দুটি হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত এবং এই সরল রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল, এবং এই নির্দিষ্ট বিন্দু যে পাশে আছে এই সরলরেখাটা কিন্তু ঠিক তার বিপরীত দিকে আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরাবৃত্তের কিছু রাশি আছে, যে রাশিগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, যে পরাবৃত্তে কী কী রাশি আছে, ইভেন এই নির্দিষ্ট বিন্দুর নাম কি, এই সরলরেখার নাম কি, এছাড়া আর কি কি ধরনের বিন্দু বা রেখা বা রাশি থাকতে পারে পরাবৃত্তের ক্ষেত্রে, সেগুলো আমরা এখন বের করব। প্রথমেই আসি, সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু যেটা এস, এই নির্দিষ্ট বিন্দুর নাম কি? এই নির্দিষ্ট বিন্দুর নাম হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র, বা এটা আরেকটা নাম হচ্ছে পরাবৃত্তের ফোকাস। তাহলে এস হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র। তারপরে নির্দিষ্ট যে সরল রেখাটা আছে সেই সরল রেখাটার নাম কি? সেটার নাম হচ্ছে নিয়ামক রেখা, বা এটার আরেকটা নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা। তা আমাদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য কাজে লাগবে। তারপরে চলে আসি, সেটা হচ্ছে দেখো পরাবৃত্তের উপকেন্দ্র, এটা কিন্তু আমরা জানলাম উপকেন্দ্র। উপকেন্দ্র নিশ্চয়ই একটা রেখার উপর সব সময় থাকবে, সব সময় একটা রেখার উপর থাকবে। যেই রেখার উপর উপকেন্দ্র থাকে সেই রেখাটার নাম হচ্ছে অক্ষরেখা। তার মানে এখানে কিন্তু আমরা বলতে পারি এক্স অ্যাক্সিস যার উপর উপকেন্দ্র আছে, যার উপর উপকেন্দ্র অবস্থিত, এবং যে রেখার উপর উপকেন্দ্র অবস্থিত হবে সেই রেখার নাম কি? সেই রেখার নাম হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখার যদি সংজ্ঞাও আসে, যদি আসবে না, বাট যদি আসে, অক্ষরেখা কাকে বলে? তাহলে যে রেখার উপর পরাবৃত্তের বা কণিকের উপকেন্দ্র অবস্থিত সেই রেখাকে বলা হয় ওই কণিকের অক্ষরেখা। আচ্ছা, এখন একটা ব্যাপার খেয়াল করবা, সেটা হচ্ছে অক্ষরেখার কোনো একটা বিন্দু দিয়ে অবশ্যই পরাবৃত্তটা গমন করেছে। কোথায়? এখানে ও বিন্দু দিয়ে হচ্ছে পরাবৃত্তটা হচ্ছে অক্ষরেখাকে ছেদ করেছে। তাহলে যে বিন্দুতে অক্ষরেখাকে পরাবৃত্তটি বা পরাবৃত্তের সঞ্চার পথ ছেদ করবে সেই বিন্দুটার নাম হচ্ছে শীর্ষবিন্দু। তো যেহেতু এখানে পরাবৃত্তটি মূল বিন্দুগামী, তাই আমরা এখানে শীর্ষবিন্দুটাকে ও বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। বাট যদি এটা মূল বিন্দুগামী না হয় তখন আমরা শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, আর কি বাকি রইল? সেটা হচ্ছে উপকেন্দ্র দিয়ে আমি যদি পরাবৃত্তের দুই পয়েন্ট, বিপরীত দুই বিন্দু যদি যোগ করি তাহলে একটা লম্ব পাবো। এই লম্বটার নাম হচ্ছে, ধরে নিচ্ছি এখানে লম্বটা হচ্ছে এন এন প্রাইম। তাহলে এই এন এন প্রাইম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ঠিক
ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরাবৃত্তের মোটামুটি যে সকল রাশি আছে পরাবৃত্ত রিলেটেড, সেই রাশিগুলো সবগুলো আমরা এখানে পরিচয় জানলাম, এবং আমাদের অবশ্যই সবগুলো মনে রাখতে হবে, সবগুলো রাশি সম্পর্কে আইডিয়া নিতে হবে। নেক্সট পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, অর্থাৎ এই পরাবৃত্তের ক্ষেত্রে এই যে আমরা রাশিগুলো লিখলাম সেই রাশিগুলো বের করব। আমরা কি কি বের করব? বিন্দু আছে, রেখা আছে, আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব, এবং যে রেখাগুলো আছে আমরা সেই রেখাগুলোর সমীকরণ বের করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন পরাবৃত্তের পরাবৃত্তের রাশিগুলোর স্থানাঙ্ক ও সমীকরণ নির্ণয়। আচ্ছা প্রথমে চলে আসি চিত্র অনুযায়ী আমাদের উপকেন্দ্র, কিন্তু আমরা এই পরাবৃত্তির ক্ষেত্রে খুব সহজেই পেয়ে যাচ্ছি। সেটা উপকেন্দ্রটা কত? উপকেন্দ্র হচ্ছে a,0। এই যে এস হচ্ছে উপকেন্দ্র, এবং উপকেন্দ্র আমরা এখান থেকে পেলাম হচ্ছে a,0। নেক্সট চলে আসি উক্ত পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু হবে 0,0। তারপর চলে আসি উক্ত পরাবৃত্তের যদি আমরা নিয়ামক রেখার সমীকরণ বের করতে চাই, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কত হবে? x প্লাস a ইকুয়াল টু 0। তারপরে চলে আসি হচ্ছে আমাদের অক্ষরেখা। আচ্ছা, তো অক্ষরেখার কি বের করবো আমরা? অবশ্যই সমীকরণ, যেহেতু এটা একটা রেখা। সো অক্ষরেখার সমীকরণ, যেহেতু এখানে অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষ, এবং আমরা সরলরেখাতে অবশ্যই পড়ে আসছি এক্স অক্ষের সমীকরণ কি? y সমান 0। নেক্সট হচ্ছে এবার ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা একটু বের করা শিখব, এবং এটা আমরা যদি বের করতে পারি তাহলে শুধুমাত্র এই পরাবৃত্তির ক্ষেত্রে না, যে কোনো পরাবৃত্তির ক্ষেত্রে একই সিস্টেমে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সর্বদা বের করতে পারবো। কিভাবে? আসো দেখি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিভাবে বের করতে হবে সেটা একটু শিখি। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে কত? n প্রাইম। এই যে n এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে টোটাল উপকেন্দ্রিক লম্ব, তাহলে এটার দৈর্ঘ্য হবে n প্রাইম। আচ্ছা, এখন একটু চলে আসি n প্রাইম সমান কি লেখা যাবে। খেয়াল করে দেখো, s হতে পরাবৃত্তটার উপরের দিকে যতটুকু দৈর্ঘ্য, নিচের দিকে ঠিক ততটুকু, কারণ পরাবৃত্তটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। প্রতিসম মানে হচ্ছে এই দিকে যা যা পয়েন্ট পাবা ঠিক তার বিপরীত দিকে একই পয়েন্ট পাবা। তার মানে হচ্ছে আমরা বলতে পারি n প্রাইম ইকুয়ালস টু বলা যায় ns প্লাস n প্রাইম এস, এবং মজার ব্যাপার হচ্ছে ns এবং n প্রাইম এস দুইটাই সমান, তাহলে আমরা লিখতে পারি 2ns। আচ্ছা, এখন আমাকে nsটা বের করতে হবে। খেয়াল করে দেখো, n কিন্তু অবশ্যই পরাবৃত্তের উপরস্থিত একটি বিন্দু, এবং এই পয়েন্টটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, উপকেন্দ্র। তাহলে আমরা নিশ্চয়ই এটা এভাবে বলতে পারি যে n থেকে s এর দূরত্ব যা হবে n থেকে m এর দূরত্ব ঠিক তাই হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি পরাবৃত্তের ক্ষেত্রে ns ইকুয়ালস টু nm, তাহলে 2nm হবে। আচ্ছা, এবার nm সমান কত? nm সমান কিন্তু অবশ্যই আমরা লিখতে পারবো sz, কারণ এটা একটা আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে 2nm এর জায়গায় আমরা লিখতে পারি 2sz। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে এস বিন্দু হতে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে, এবং এটা আমরা সরল রেখাতে অবশ্যই পড়েছি এবং একটু আগেও সেটা দেখিয়েছি। তাহলে তোমাদের সব ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, উপকেন্দ্র হতে নিয়ামক রেখার লম্ব দূরত্বের দ্বিগুণ সব সময় উপকেন্দ্রিক লম্ব। ব্যাপারটা কি বোঝা গেছে?
উপকেন্দ্র হতে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্বের দ্বিগুণ সর্বদাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। আচ্ছা, চলো আমরা এস জেডটা কীভাবে বের করব। দুই প্রসেসে। নাম্বার ওয়ান হচ্ছে সরাসরি সূত্র, এ কমা জিরো হতে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, রেখার উপর লম্ব দূরত্ব, সেটা কি হবে 2 আমরা জানি এই সমীকরণে এক্সের জায়গায় বসবে এখানকার এক্সের স্থানাঙ্কটা, তাহলে এক্সের জায়গায় কি বসবে, এখানে এ বসবে, তাহলে এ প্লাস এখানে এ অলরেডি কনস্ট্যান্ট, তারপর হবে মডুলাস ডিভাইডেড হবে কি এক্সের সহগের বর্গ ওয়াই সহগের বর্গের যোগফলের স্কোয়ার রুট। অর্থাৎ এখানে তো ওয়াই এর কোনো কিছু নেই, শুধু এক্স আছে এবং এক্সের সহগ কত 1, তাহলে 1 স্কোয়ার। সো আমরা কিন্তু ওভারঅল কত পাচ্ছি 2a ইন্টু 2, টোটাল হবে 4a। যেহেতু মডুলাস কেন দিয়েছি, এটা দূরত্ব, যে কোনো দূরত্ব বা দৈর্ঘ্য আমরা জানি পজিটিভ হয়, তাই যদি নেগেটিভ হওয়ার কোনো পসিবিলিটি থাকতো সেটা মডুলাসের কারণে পজিটিভ হয়ে যেত। তার মানে মনে রাখতে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে এই প্রত্যেকটা রাশি কিন্তু মনে রাখতে হবে। আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আসো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা কিভাবে পাবো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, খেয়াল করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, তবে এটা কোন পাশে আছে? ওয়াই অক্ষের ডান পাশে আছে। সো ডান পাশে আমরা কি জানি? এক্স এর স্থানাঙ্ক ধনাত্মক, এবং ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখব? এ। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই প্রত্যেকটা রাশির প্রয়োজন হবে, তাহলে এগুলো খুব ভালো করে মেমোরাইজ করতে হবে। আর যদি ভুলে যাও তাহলে তো থিওরি দেখাই দিলাম, যে থিওরি থেকে কিভাবে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা জিনিস নিয়ে আসতে হবে, কিভাবে আমাদের প্রত্যেকটা ইকুয়েশন বলো, প্রত্যেকটা স্থানাঙ্ক বলো, কিভাবে জেনারেট করতে হবে, সেটা আমরা থিওরি যদি ভালো করে বুঝি তাহলে মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন পরবর্তী পার্টে চলে যাব। আচ্ছা, এখন আমরা পুনরায় পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব। আমরা কিন্তু অলরেডি পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করেছি, তাহলে এটা কেন লাগবে? এটা লাগবে এই জন্য যে আগেরটাতে পরাবৃত্তের উপকেন্দ্র ছিল এক্স অক্ষের উপর, এখন যে পরাবৃত্তির সমীকরণ আমরা নির্ণয় করব সেটার উপকেন্দ্র হবে হচ্ছে ওয়াই অক্ষের উপর। তাহলে আমাদের প্রথমেই চিত্রটা এঁকে নিতে হবে। আমরা প্রথমে অক্ষ দুইটা এঁকে নিব, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবং আমাদের উপকেন্দ্রটা এখন হবে হচ্ছে ওয়াই অক্ষের উপর। তাহলে পরাবৃত্তটা শেপটা হবে এরকম, রাইট? এবং এটা হচ্ছে আমার ওই নির্দিষ্ট বিন্দু, যেহেতু এটা ওয়াই অক্ষের উপর তাহলে অবশ্যই এর স্থানাঙ্কে একটু পার্থক্য হবে। ওয়াই অক্ষের উপর ভুজ হয়ে যাবে 0 এবং কোটি হয়ে যাবে হচ্ছে মূল বিন্দু হতে এ দূরত্বে। সেক্ষেত্রে আমার দ্বিকাক্ষটা কোথায় হবে? এবার দ্বিকাক্ষ কিন্তু হবে এক্স অক্ষের নিচের দিকে, যেহেতু আমরা জানি উপকেন্দ্র যে পাশে হবে দ্বিকাক্ষ হবে ঠিক তার বিপরীত দিকে, তাহলে এই হলো আমার দ্বিকাক্ষ। সো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন পূর্বের শর্ত প্রয়োগ করেই পরবর্তী সমীকরণটা নির্ণয় করব। কীরকম? আমরা পুনরায় একটি সেটের বিন্দু নিব, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এসপি যোগ করব, দেন পি থেকে দ্বিকাক্ষের উপর লম্ব আঁকবো, সেটা হচ্ছে পি এম, এবং দ্বিকাক্ষকে আমরা রিপ্রেজেন্ট করলাম হচ্ছে জেড দ্বারা। সেক্ষেত্রে আমরা এসপি ইকুয়াল টু যদি পি এম শর্ত অ্যাপ্লাই করি, এখানে কিন্তু একটু পার্থক্য হবে। সেটা কি? এসপি সমান হবে স্কয়ার রুট এক্স মাইনাস হয়ে যাবে 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হবে এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার পিএম এর ব্যাপারে আসি। পিএম এর ব্যাপারে কিন্তু ওই আগের মতো সিস্টেমটা কি, আমরা শুরুতে বের করতে পারি হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ কত হবে, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস
এ অর বি হোয়াট এভার দূরত্বের উপর নির্ভর করে। যেহেতু আমরা দূরত্বটা বলতেছি এখানে এ, তাহলে অবশ্যই এটা হবে ওয়াই ইকুয়াল টু মাইনাসে। মাইনাসে কেন? কারণ এটা হচ্ছে এক্স অক্ষের নিচে, তাই মাইনাসে হবে, বা ওয়াই প্লাস এ ইকুয়ালস টু হবে 0। তাহলে আগের প্রসেসে বিন্দু হতে রেখার উপর লম্ব দূরত্ব ওয়াই প্লাস এ ডিভাইডেড বাই, এখন হবে কত? ওই সেমভাবে 1 স্কোয়ার, কারণ যেহেতু এখানে এক্স নেই তাই ওয়াই এর সহগ 1, সেটার বর্গ তার রুট ওভার হবে। আর ওই যে আগের প্রসেসে এখান থেকে লম্ব আঁকলে এখান থেকে এতটুকু হচ্ছে ওয়াই অ্যান্ড নিচের অংশটুকু হচ্ছে এ, ওয়াই প্লাস এ। তাহলে আমরা যদি বর্গ করি তাহলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে ওয়াই প্লাস এ তার হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস হবে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার, এবং পুনরায় 4ab সূত্র অনুযায়ী আমরা পাবো হচ্ছে 4ay। এটাই হচ্ছে এই পরাবৃত্তির সমীকরণ, যেখানে উপকেন্দ্র কোন অক্ষের উপর? উপকেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, তাহলে এখন এই পরাবৃত্তের ক্ষেত্রেও কিন্তু আমরা সেমভাবে ওই রাশিগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা, রাশিগুলো কি কি হবে? আসো প্রথমে চলে আসি, আমাদের এই পরাবৃত্তের উপকেন্দ্র কত হবে? এই পরাবৃত্তের উপকেন্দ্র হবে হচ্ছে 0, a। তারপর এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে? যেহেতু মূলবিন্দুগামী, তাহলে অবশ্যই শীর্ষবিন্দু হবে হচ্ছে 0, 0। তারপর এখানে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ কত হবে? দ্বিকাক্ষ এর সমীকরণ আমরা পাবো হচ্ছে, অলরেডি বের করেছি, সেটা হচ্ছে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। তারপর আমরা চলে আসি অক্ষরেখা। খেয়াল করো এখানে উপকেন্দ্র কোন অক্ষের উপর অবস্থিত? ওয়াই অক্ষের উপর। তাহলে অক্ষরেখা সমীকরণ হবে ওয়াই অক্ষের সমীকরণ। এখন কথা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি জানি? এক্স ইকুয়াল টু 0। তারপরে চলে আসি উপকেন্দ্রিক লম্ব। আমরা আগের বারও দেখেছি উপকেন্দ্রিক লম্ব কিভাবে বের করতে হয়, তো একই প্রসেস আমরা আবার করব না। আমরা হচ্ছে এখান থেকে সরাসরি মানটা বসাই দিব। সেটা কত? 4 তোমরা চাইলে এটা বের করতে পারো, এবং আমরা বলেছি কিভাবে বের করতে হবে। উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব বের করো, সেটাকে 2 দিয়ে গুণ করে ফেলো, তাহলে পেয়ে যাবা উপকেন্দ্রিক লম্ব এর দৈর্ঘ্য। এবং এখান থেকে আমরা উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ কি পাবো? আচ্ছা, এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষের উপরে, তাহলে অবশ্যই ওয়াই এর মান হবে ধনাত্মক। তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে এ, বা আমরা বলতে পারি ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0। এই প্রত্যেকটা পার্ট এই ক্ষেত্র কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটার জন্য আমরা আগের বার দেখেছি কি কি রাশি আমরা পেলাম এবং সেই রাশিগুলোর স্থানাঙ্ক সমীকরণ কি কি হবে। এবং এই প্রসেসে এই পরাবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার জন্য এই রেখাগুলোর এবং এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে এই আগের পার্ট এবং এই পার্ট একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে কিন্তু ম্যাথ খুব সহজেই সলভ করা যাবে, নয়তোবা একটু সমস্যা হতে পারে। তাহলে এই পার্টগুলো আমরা খুব ভালো করে মনে রাখবো। আচ্ছা, এখন অবধি আমরা 2 টাইপের পরাবৃত্ত দেখেছি, যখন উপকেন্দ্র এক্স অক্ষের উপর থাকে আর যখন উপকেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকে। একটা ব্যাপার খেয়াল করলে দেখবা, সেটা হচ্ছে আমরা যখন এক্স অক্ষের উপর উপকেন্দ্র নিয়েছি তখন কিন্তু উপকেন্দ্রটা ছিল এক্স অক্ষের ধনাত্মক পাশে, আর যখন ওয়াই অক্ষেও নিয়েছি তখন কিন্তু ছিল উপকেন্দ্র ওয়াই অক্ষের ধনাত্মক পাশে। তো কথা হচ্ছে উপকেন্দ্র কি ঋণাত্মক পাশে থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা আরও 2টা পরাবৃত্তির সমীকরণ পাবো। তাহলে সেই 2টা পরাবৃত্তির সমীকরণ নিয়েই হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে চলে আসি, যদি আমার উপকেন্দ্র থাকে এক্স অক্ষের ঋণাত্মক পাশে, সেক্ষেত্রে আমাদের পরাবৃত্তির সমীকরণ কি হবে এবং ওই পরাবৃত্তের যে রাশিগুলো আছে সেই রাশিগুলো আমরা কিভাবে বের করব? খুবই সহজ প্রসেস, খেয়াল করে দেখো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক এক্স, এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই, এবং এখানেও পরাবৃত্তটা কিন্তু মূল বিন্দুগামী হবে। তবে
এবার উপকেন্দ্র এক্স অক্ষের ঋণাত্মক পাশে থাকায় আমরা এখানে বিন্দুটা চিন্তা করব এবং এই উপকেন্দ্রটার স্থানাঙ্ক হবে -a,0 যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক পাশে অবস্থিত। তাহলে অবশ্যই আমার নিয়ামক রেখা হবে কোন পাশে? এক্স অক্ষের ধনাত্মক পাশে, এবং সেটা হবে ওয়াই অক্ষে সমান্তরাল। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি যে ইকুয়েশনটা কি হবে এবং নিয়ামক রেখা সমীকরণ কিভাবে পাবো, খুবই সহজ জিনিস। এ ছিল আগে উপকেন্দ্র, এখন হয়ে গেছে -a। যদি -a হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রথমেই চলে আসি যে নিয়ামক রেখা এখানে কিন্তু x+a হবে না, হয়ে যাবে x - a = 0। তাহলে সোজা হিসাব প্রত্যেকটা এর জায়গায় এখন শুধু মাইনাসে বসিয়ে দিলেই আমরা খুব সহজেই সমীকরণ এবং বাকি রাশিগুলো বের করতে পারবো। যেমন আমরা যদি এখানে সমীকরণ বের করতে চাই, পরাবৃত্তের সমীকরণ কি হবে, তাহলে কিভাবে আমরা বের করব? তো তার আগে আমরা একটা ব্যাপার একটু খেয়াল করি যে আমাদের মূল সমীকরণটা কি ছিল। যখন উপকেন্দ্র এক্স অক্ষের উপর, তখন ছিল y² = 4ax। একটু খেয়াল করে দেখবা যে আমরা সমীকরণটা বুঝবো কিভাবে, y² হবে না x² হবে। সেটা বোঝার উপায় হচ্ছে উপকেন্দ্রটা কোথায় আছে সেটা তুমি বের করে ফেলো। উপকেন্দ্র এক্স অক্ষের উপর, তাহলে অবশ্যই x এর ঘাত হবে 1, y এর ঘাত হবে 2। উপকেন্দ্র y অক্ষের উপর, তাহলে অবশ্যই x এর ঘাত হবে 2, y এর ঘাত হবে 1। এখানে উপকেন্দ্র কোথায়? x অক্ষের উপর, তাহলে x এর ঘাত হবে 1, y এর ঘাত হবে 2। তাহলে আমাদের সমীকরণ হবে y² = এবার 4 এর জায়গায় কি বসাবো? -a ইন্টু x। তাহলে ফাইনালি আমরা ইকুয়েশন পাচ্ছি y² = -4ax। সহজ জিনিস, ঠিক আছে? ইভেন আমি যদি এখানে বলি উপকেন্দ্র কত, আগে ছিল a,0, এখন হয়ে যাবে কত? -a,0। দ্বিকাক্ষ আগেরটা কত ছিল? x+a = 0, এখন হয়ে যাবে x - a = 0। অক্ষরেখা আগের মতোই y = 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেহেতু নেগেটিভ হয় না, তাহলে 4এই হবে। বাট উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আগে ছিল x - a = 0, এখন কি হবে? x+a = 0। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে যে আমরা কিভাবে ঋণাত্মক অক্ষের উপর যদি উপকেন্দ্র থাকে কিভাবে আমরা বের করব। সেইমভাবে আমরা যদি এখন চিন্তা করি যে উপকেন্দ্রটা হচ্ছে y অক্ষের ঋণাত্মক পাশে অবস্থিত, সেক্ষেত্রে আমরা কিভাবে সমীকরণটা বের করতে পারি। এটা x পজিটিভ, এটা x নেগেটিভ, এখানে y পজিটিভ, এখানে y নেগেটিভ। সেক্ষেত্রে এটা হচ্ছে আমার মূল বিন্দু এবং এই বিন্দু দিয়ে কিন্তু পরাবৃত্তটা যাবে এবং এখন উপকেন্দ্রটা হবে এইখানে। তো এখানে হওয়া মানে কি? 0, -a হবে। তাহলে এখানে কিন্তু সেম কথা, আমরা দ্বিকাক্ষটা কিন্তু এবার পাবো এক্স অক্ষের উপরের অংশে, এবং আগেরবার দ্বিকাক্ষ পেয়েছিলাম y+a = 0, এখন হয়ে যাবে y - a = 0। যেহেতু উপকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, তাই y এর ঘাত 1। সমীকরণ হবে x² = 4, এর জায়গায় -a বসাবো, ইন্টু হবে y। সো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম x² = -4ay। এবার এখানে যদি আমরা বের করতে চাই উপকেন্দ্র 0, -a, শীর্ষবিন্দু 0, 0, নিয়ামক রেখা y - a = 0, অক্ষরেখা সমীকরণ x = 0 যেহেতু y অক্ষ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অ্যাজ ইউজুয়াল 4a, এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আগে ছিল y - a = 0, এখন হবে y+a = 0। এই হচ্ছে আমাদের মোটামুটি যাবতীয় যতগুলো পরাবৃত্ত ছিল যেগুলো মূল বিন্দুগামী। খেয়াল রাখতে হবে মূল বিন্দুগামী, তাহলে শীর্ষবিন্দু কিন্তু অবশ্যই 0, 0তে হবে সবসময়। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় সেট আপ করবা যে যদি শীর্ষবিন্দু বের করতে চাই আমাকে দেখতে হবে যদি মূল বিন্দুগামী পরাবৃত্ত হয় অলওয়েজ শীর্ষবিন্দু 0, 0। তাহলে অন্য কোনো বিন্দু দিয়ে কি পরাবৃত্ত যেতে পারে যেখানে হচ্ছে শীর্ষবিন্দু 0, 0 না, অন্য কোনো কিছু অবশ্যই হতে পারে, সেটা নিয়ে আমরা ঠিক পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমাদেরকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু 0, 0 হয় তাহলে অবশ্যই পরাবৃত্তের সমীকরণ এই চারটার যে কোনো একটা হবে। হতে পারে y² = 4ax or -4ax, অথবা x² = 4ay or x² = -4ay। আচ্ছা, এখন আমরা নেক্সট পার্টে চলে যাব। সেটা হচ্ছে যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুগামী না হয়।
আচ্ছা, শীর্ষবিন্দু যে মূল বিন্দুগামী না, বা শীর্ষবিন্দু যে মূল বিন্দুতে না, সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে ইকুয়েশন। তা আমরা একদম বেসিক ইকুয়েশনটা চলে যাই, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। যদি ইকুয়েশনে এরকম হয় ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স মাইনাস আলফা। আচ্ছা, তাহলে আমরা বুঝবো অবশ্যই পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে না। কেন? কারণ এই যে ওয়াই থেকে কোনো একটা মানকে আমরা মাইনাস করছি, তার মানে হচ্ছে অবশ্যই শিশুবিন্দু, এখানে শিশুবিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্ক 0 না, এবং এক্স থেকেও যেহেতু কিছু একটা মাইনাস করছি, তাহলে অবশ্যই এখানেও ওই শিশুবিন্দুর ভুজ 0 হবে না। তার মানে সোজা কথা, শিশুবিন্দু 0-তে না। তো সেক্ষেত্রে আমরা এখন এই ধরনের সিচুয়েশনে কিভাবে পরাবৃত্তটাকে সমাধান করব, মানে পরাবৃত্তের বা যে রাশিগুলো আমরা পেয়েছি সেই রাশিগুলো কিভাবে বের করতে পারি, এটা একটা সুন্দর একটা সিস্টেম আছে। সেটা কি? আমরা ধরে নিব যে এটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে না, কিন্তু আমরা যদি ধরে নেই যে এই সমীকরণটাই ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ক্যাপিটাল এক্স, জাস্ট ধরে নিচ্ছি যেখানে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস বিটা, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো আমরা এই ওয়াই মাইনাস বিটাকে ক্যাপিটাল ওয়াই ধরলাম এবং এক্স মাইনাস আলফাকে ক্যাপিটাল এক্স ধরলাম। ধরে যেটা করলাম সেটা হচ্ছে আমরা নতুন একটা পরাবৃত্ত পেলাম, এবং অবশ্যই এই পরাবৃত্তটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এবং এর শীর্ষবিন্দু অবশ্যই মূল বিন্দুতে, আমরা আগেও পড়েছি। কথা হচ্ছে এখানকার এক্স অ্যান্ড ওয়াই অবশ্যই কিন্তু এখানকার স্মল এক্স স্মল ওয়াই না, মানে প্রকৃত পক্ষে পরাবৃত্তের এক্স ওয়াই আর এই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই সেম না, এবং এগুলো কি আমরা নিচে লিখেছি। সেক্ষেত্রে আমরা প্রথমে চলে আসি, এটার ক্ষেত্রে আমরা প্রথম ধাপে শীর্ষবিন্দু কিভাবে বের করব। আচ্ছা, খেয়াল করো, এই ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ক্যাপিটাল এক্স, এই পরাবৃত্তটা কিন্তু শীর্ষবিন্দু 0,0-তে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই পরাবৃত্তের ক্যাপিটাল এক্স সমান কত? 0। ক্যাপিটাল ওয়াই সমান কত? 0। স্মল এক্স স্মল ওয়াই কিন্তু 0 না, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই 0, কারণ এইটার শীর্ষবিন্দু মূল বিন্দুতে। সেক্ষেত্রে আমরা যেটা করব, ক্যাপিটাল এক্সের জায়গায় এক্স মাইনাস আলফা বসাবো, যেটা আমরা অলরেডি বলেছি ক্যাপিটাল এক্স মানে এক্স মাইনাস আলফা। সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কী বলতে পারি? আলফা। অ্যান্ড ক্যাপিটাল ওয়াইয়ের জায়গায় লিখবো ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে বিটা। তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম শীর্ষবিন্দু প্রকৃতপক্ষে কততে আছে? আলফা কমা বিটাতে অবস্থান করছে শীর্ষবিন্দু। একই প্রসেসে আমরা বাকি পার্টগুলো করে ফেলবো। উপকেন্দ্র, খেয়াল করো, উপকেন্দ্র আমরা কি জানি? a,0, কিন্তু a,0 কার জন্য? এইটার জন্য। এবং a,0 কার স্থানাঙ্ক? a হচ্ছে এক্স এর, ওয়াই 0 হচ্ছে ওয়াই এর। আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু a, ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু a, সুতরাং এক্স ইকুয়ালস টু হবে a প্লাস আলফা। অ্যান্ড ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু হবে 0, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে? বিটা। তাহলে আমরা কিন্তু এখান থেকে উপকেন্দ্রটা পেয়ে যাচ্ছি। উপকেন্দ্র কততে হবে? এ প্লাস আলফা কমা বিটাতে হবে। নেক্সট চলে আসি আমাদের নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, এইটার জন্য নিয়ামক রেখার সমীকরণ কি ছিল? অবশ্যই এক্স প্লাস এ সমান 0। আমরা এখন এক্স এর মানটা বসাই দিব, এক্স মাইনাস আলফা প্লাস এ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। সোজা কথা, আমরা এই টোটাল পার্টটাকে এই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরে আমরা আগে যা যা বের করেছি সেটার সাথে তুলনা করে আমরা এই পরাবৃত্তের জন্য বের করে ফেলতে পারবো। ঠিক একইভাবে আমাদের যদি বলা হয় এখান থেকে অক্ষরেখার সমীকরণ বের করো, তাহলে অক্ষরেখার সমীকরণ কীভাবে পাবো? এই সমীকরণের জন্য অক্ষরেখার সমীকরণ কি? এক্স অক্ষে ছিল ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াইয়ের জায়গায় লিখবো ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু 0।
আম, যদি বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের কোনো একটা চেঞ্জ হবে না। উপকেন্দ্রিক লম্ব এর দৈর্ঘ্য আগে আমরা যেভাবে বের করেছি সেটাই হবে, কত, 4a। এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কিন্তু এবার চেঞ্জ হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, আমরা কি জানি, x মাইনাস a ইকুয়ালস টু 0, সুতরাং x এর জায়গায় x মাইনাস আলফা মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে আমরা যে সকল পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়ে অন্য কোনো বিন্দুতে থাকবে সেই সকল পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা, অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে পারব। আচ্ছা, তাহলে এখনো অবধি আমরা এই চ্যাপ্টারে যা যা শিখলাম তা হলো পরাবৃত্তের সমীকরণ যখন পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে অবস্থান করবে, এবং সেক্ষেত্রে আমরা 4 ধরনের সমীকরণ এবং 4টা ডিফারেন্ট পরাবৃত্ত পেয়েছি। তারপর হচ্ছে পরাবৃত্তের বিভিন্ন রাশি এবং ওই রাশিগুলোর স্থানাঙ্ক এবং ওই রাশিগুলোর সমীকরণ কিভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখেছি স্পেসিফিক 4টা পরাবৃত্তের জন্যই। দেন হচ্ছে আমরা দেখলাম যে যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে না থেকে অন্য কোনো বিন্দুতে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এটা বোঝার উপায় যে এটা যে মূল বিন্দুতে শীর্ষবিন্দু না, এবং তখন ওই অবস্থায় কিভাবে আমরা ওই রাশিগুলো বের করতে পারি এই অবধি আমরা দেখেছি। আচ্ছা, এখন আমরা লাস্ট টপিকে চলে আসি চ্যাপ্টারের। এটা হয়ে গেলে মোটামুটি চ্যাপ্টারে আমরা ম্যাথ সলভ করতে পারবো, এবং এই টপিকটা আবারও পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। তাহলে এবার আমাদেরকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে। তবে সেখানে আমাদের কিছু শর্ত দিয়ে ওই শর্ত সাপেক্ষে আসতে হবে। কীরকম? শর্ত নাম্বার 1, যদি আমাকে কোনো একটি পরাবৃত্তের উপকেন্দ্র ও নিয়ামক রেখা দেয়া থাকলে পরাবৃত্তির সমীকরণ কিভাবে নির্ণয় করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি জানি উপকেন্দ্র কি এবং নিয়ামক রেখা কি। আমরা যদি একটু চিত্র আঁকি, এটা হচ্ছে নিয়ামক রেখা, এবং আমরা যদি চিন্তা করি এই হচ্ছে গিয়ে পরাবৃত্ত। এখানে কোনো অক্ষ লাগবে না, কারণ আমি এখানে বলছি না যে এটা কোনো অক্ষের উপর বা এখানে অক্ষের উপর উপকেন্দ্র থাকবে বা আছে, এই টাইপের কিছু না। এখানে উপকেন্দ্রটা অক্ষের উপর নাও থাকতে পারে, সো যে কোনো বিন্দুতে উপকেন্দ্র হতে পারে। নিয়ামক রেখা অক্ষের কোনো অক্ষের সমান্তরাল না হয়ে যে কোনো রেখা হতে পারে। সো আমরা এখানে প্রকৃতপক্ষে যে কোনো সিচুয়েশনের জন্যই এটা চিন্তা করব। তাহলে আমাকে যদি বলে দেয় যে এটা হচ্ছে উপকেন্দ্র, এবং উপকেন্দ্র দেওয়া আছে, আমরা অলরেডি বলছি যে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা থাকবে, তাহলে উপকেন্দ্র এস দেওয়া আছে এবং নিয়ামক রেখা এম জেড দেওয়া আছে। তো আমরা তো একটা জিনিস অবশ্যই জানি, সেটা হচ্ছে উপকেন্দ্র কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর থাকুক আর না থাকুক, উপকেন্দ্র একটা রেখার উপর থাকবে মাস্ট, এবং সেই রেখাটার নাম হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। এটা পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি জেড এস রেখাটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। এখন যে কোনো একটা সেটের বিন্দু আমরা ধরে নিব পি এক্স কমা ওয়াই, এবং এটা কিন্তু দেওয়া থাকবে। তো আমরা ধরে নিচ্ছি এটা দেওয়া আছে পি কমা কিউ, আর এখানে নিয়ামক রেখা যে কোনো সরলরেখা সমীকরণ থাকবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, আমরা সরলরেখার সাধারণ সমীকরণ ধরে নিলাম। সেক্ষেত্রে এখন এই ধরনের
অবস্থায় আমরা কিভাবে পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করতে পারি, যেখানে উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা পরাবৃত্তির যে শর্ত জানি সেটা হচ্ছে কি, যে পি থেকে এস এর দূরত্ব সমান হবে কি পি থেকে এম এর দূরত্ব। ঠিক আছে, পি থেকে এস এর দূরত্ব আমরা বের করতে পারবো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র প্রয়োগ করে। আর এদিকে আমরা বিন্দু থেকে সরলরেখার সমীকরণ, এটা কিন্তু এই ধরনের সূত্র কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি। তাহলে এসপি সমান কি হবে, যেহেতু দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে স্কয়ার রুট নিয়ে নিতে হবে এক্স, তার থেকে বিয়োগ হবে পি, তারপর সেটার বর্গ হবে, প্লাস ওয়াই মাইনাস কিউ করতে হবে, তারপর সেটার বর্গ হবে, সমান হবে পিএম। পি বিন্দুটা কত, এক্স কমা ওয়াই, এবং আমার নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব, আমরা এ এক্সের জায়গায় এক্স বসাবো, তাহলে পাবো এক্স, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসাবো, বিওয়াই, আর কনস্ট্যান্টের মধ্যে থাকবে, অবশ্যই কনস্ট্যান্টকে জিরোর বাঁ দিকে নিয়ে আসতে হবে, মানে হচ্ছে ইকুয়াল চিহ্নের বাঁ দিকে আনতে হবে। তারপর আমরা ডিভাইড করব এক্সের সহগ ওয়াইয়ের সহগ এর বর্গের যোগফল দিয়ে, যোগফলের স্কয়ার রুট দিয়ে। তো আমাদের কিন্তু এখানে অলরেডি এক্স এবং ওয়াই দুইটা রাশি আছে। সো দুইটা চলক যদি থাকে সেক্ষেত্রে আমরা এক্সের সহগ পাচ্ছি কত, এ, তাহলে এ এর বর্গ হবে, ওয়াই এর সহগ পাচ্ছি বি, বি এর বর্গ হবে, যোগ করে স্কয়ার রুট দিয়ে আমরা ভাগ করে দিব। এইবার এই সমীকরণকে আমরা বর্গ করে, উভয় পাশে বর্গ করে যদি সমাধান করি পেয়ে যাব পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের প্রথম অংশ, যখন উপকেন্দ্র ও নিয়ামক রেখা দেয়া থাকবে। আচ্ছা, আমরা এখন চলে যাব সেকেন্ড পার্টে। আচ্ছা, দ্বিতীয় প্রসেস হচ্ছে যদি উপকেন্দ্র ও শীর্ষবিন্দু দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের কিভাবে পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা কিন্তু অলরেডি উপকেন্দ্র ও নিয়ামক রেখা থাকলে কিভাবে পরাবৃত্ত বের করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি বের করেছি। তার মানে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকলে কিন্তু খুব সহজে পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করা যাবে। কিন্তু আমাদের এখানে কিন্তু দেওয়া হচ্ছে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু। যেহেতু উপকেন্দ্র এখানে আছে, আমরা যদি কোনোভাবে এই দুইটা বিন্দু ব্যবহার করে নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা এখন এই প্রসেসটা দেখব কিভাবে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু ব্যবহার করে নিয়ামক রেখা নির্ণয় করতে হয়, এবং এই প্রসেসে আমাদেরকে আগাতে হবে, তাহলে কিন্তু খুব সহজে পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করা যাবে। তো আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে আমার নিয়ামক রেখা, এবং নিয়ামক রেখার সাথে লম্ব হচ্ছে অক্ষরেখা, এবং আমরা জানি এই অক্ষরেখার উপরেই অবস্থান হচ্ছে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র, এই দুটি বিন্দুর। তাহলে আমাকে কিন্তু শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র এই দুটি বিন্দু দেয়া আছে। যদি দেয়া থাকে, এবার আমাদের টার্গেট হচ্ছে এ এবং এস ব্যবহার করে আমাদের এম জেড অর্থাৎ নিয়ামক রেখা নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করতে হবে কিভাবে, একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি বলেছি এ থেকে এস এর দূরত্ব আর এ থেকে জেড এর দূরত্ব সমান। তাহলে আমরা কিন্তু বলতেই পারি এ বিন্দু হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু। আমাদের প্রথম টার্গেট হবে নাম্বার 1 জেড এস এর মধ্যবিন্দু এ। তাহলে জেড এস এর মধ্যবিন্দু যদি এ হয়, সুতরাং এ এবং এস বিন্দু ব্যবহার করে আমরা কি নির্ণয় করব, জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা, এখন মধ্যবিন্দুর সূত্রের সাহায্যে কিভাবে প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, আর যদি না জেনে থাকি তাহলে আমরা জানি যে এ বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়ালস টু হবে
এস এর স্থানাঙ্ক x1, জেড এর স্থানাঙ্ক যদি x2 হয়, তাহলে x ইকুয়াল টু হবে x1 প্লাস x2/2। এটা হচ্ছে ভুজের ক্ষেত্রে। আর কোটির ক্ষেত্রে হবে y ইকুয়ালস টু y1 প্লাস y2 ডিভাইডেড 2। সেখান থেকে আমরা জেড এর স্থানাঙ্ক খুব সহজেই নির্ণয় করতে পারবো। নাম্বার 2, আচ্ছা, জেড এর স্থানাঙ্ক কেন আমরা নির্ণয় করলাম? জেড এর স্থানাঙ্ক নির্ণয় করলাম আমাদের এমজেড রেখার সমীকরণ বের করার জন্য। আচ্ছা, এমজেড রেখার সমীকরণ বের করতে গেলে অবশ্যই আমাদের আগে অক্ষরেখার সমীকরণটা বের করতে হবে। কেন? অক্ষরেখার উপর দিকাক্ষ বা নিয়ামক রেখা হচ্ছে লম্ব। আমরা লম্ব রেখার সমীকরণ খুব সহজে নির্ণয় করতে পারবো। তো অক্ষরেখাটা আমরা কিভাবে বের করতে পারি? অক্ষরেখার উপর দুটি বিন্দু আছে, এ এবং এস। তাহলে এ ও এস দুই বিন্দুগামী অক্ষরেখার সমীকরণ নির্ণয়। অক্ষরেখার সমীকরণ নির্ণয়। আচ্ছা, দুই বিন্দুগামী রেখার সমীকরণ নিশ্চয়ই আমরা বের করতে পারি। সেটা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। সূত্র ব্যবহার করে আমরা অক্ষরেখার সমীকরণ বের করতে পারবো। নাম্বার 3, অক্ষরেখা ও নিয়ামক রেখা পরস্পর লম্ব। আচ্ছা, যদি লম্ব হয়, লম্ব রেখার সমীকরণ বের করার অপশন কি? আচ্ছা, এটা খুব সহজে আমি বলে দিচ্ছি কিভাবে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হয়। ধরে নাও তোমার কাছে একটা রেখা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0। আমাকে যদি এখন বলা হয় এখানে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে প্রথমেই তোমাকে সহগের অদল বদল করতে হবে। অর্থাৎ এক্স এর সহগ চলে যাবে ওয়াই, ওয়াই এর সহগ চলে আসবে এক্স এ, লাইক দিস, এরকম। তারপর মাঝখানে যে চিহ্নটা আছে সেটাও পাল্টাতে হবে। সো যদি মাঝখানে চিহ্ন এখানে প্লাস হয়, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। প্লাস সাথে কি আনতে হবে? একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো কথা হচ্ছে আমি তো অক্ষরেখার সমীকরণ বের করতে পারবো, নিয়ামক রেখা বের করতে গেলেই তো একটা কনস্ট্যান্ট কে চলে আসবে। তো এই কনস্ট্যান্ট কে নির্ণয় করার অপশন কি? কনস্ট্যান্ট কে নির্ণয় করার অপশন হচ্ছে জেড নিয়ামক রেখার উপর একটি বিন্দু। সো যদি নিয়ামক রেখার উপর কোনো বিন্দু থাকে এবং নিয়ামক রেখার কোনো একটা কনস্ট্যান্ট যদি আমাদের বের করা বাকি থাকে, এই বিন্দুটা সুন্দর করে আমরা ওই নিয়ামক রেখা যেটা আমরা বের করব কনস্ট্যান্ট সহ, এটা একটা এক্সাম্পল জাস্ট, কনস্ট্যান্ট সহ আমরা যে নিয়ামক রেখাটা বের করব সেই নিয়ামক রেখাতে আমরা সোজা হিসাব জেড এর মানটা বসাই দিব, সেখান থেকে কে এর মানটা বের হয়ে যাবে এবং আমাদের নিয়ামক রেখাটা বের হয়ে যাচ্ছে। উপকেন্দ্র তো অলরেডি জানা আছে, নিয়ামক রেখা বের হয়ে গেলে উপকেন্দ্র নিয়ামক রেখা থেকে কিভাবে পরাবৃত্তি সমীকরণ নির্ণয় করতে হয় এটা আমরা অলরেডি শিখেছি। তাহলে সম্পূর্ণ প্রসেসটা কি? প্রথমত এ বিন্দু জেড এস এর মধ্যবিন্দু হওয়ায় আমরা জেড এস এর মধ্যবিন্দুর সূত্র ব্যবহার করে জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এ এবং এস দুই বিন্দু সংযোজক অক্ষরেখা সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ দিয়ে আমরা বের করে ফেলবো। তারপর ওই অক্ষরেখার উপর নিয়ামক রেখা লম্ব, লম্ব রেখার ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে সুন্দর করে বের করে ফেলবো নিয়ামক রেখা। তবে সেখানে একটা কনস্ট্যান্ট বাকি থাকবে বের করা। সেই কনস্ট্যান্টটা বের করার অপশন কি? ওই নিয়ামক রেখার উপর জেড একটা বিন্দু, এবং আমরা অলরেডি জেড বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে নির্ণয় করব প্রথম স্টেপ থেকে। সেই বিন্দুটা যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু ওই নিয়ামক রেখার কনস্ট্যান্ট যেটা আমাদের বাকি থাকবে সেটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে আবার উপকেন্দ্র এবং নিয়ামক রেখা আমরা বের করে ফেললাম, সেটা ব্যবহার করে এই প্রসেসে আমরা সুন্দর করে পরাবৃত্তি সমীকরণ নির্ণয় করতে পারি। এই হচ্ছে আমাদের সেকেন্ড যে পার্ট সেটা। তাহলে দুইটা পার্ট আমরা দেখলাম, উপকেন্দ্র নিয়ামক থাকলে কি হবে, উপকেন্দ্র এবং শিশুবিন্দু থাকলে কি হবে। এবার আমরা চলে যাব থার্ড অপশন। আচ্ছা, থার্ড অপশন হচ্ছে যদি নিয়ামক রেখা ও শীর্ষবিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে পরাবৃত্তি সমীকরণটি নির্ণয় করব।
এক্ষেত্রে আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে, যেহেতু নিয়ামক রেখা আছে, তো আমাদের টার্গেট হচ্ছে যে করেই হোক আমরা উপকেন্দ্রটা যদি বের করতে পারি, তাহলে আগে যেভাবে আমরা করেছি সেভাবেই কিন্তু পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করা যাবে। সেক্ষেত্রে আমরা চিত্রটা এঁকে ফেলি। দেওয়া আছে নিয়ামক রেখার সমীকরণ এবং দেওয়া আছে হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, তো একটা ব্যাপার খেয়াল করতে হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা এখানে দেওয়া আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এস কোনোভাবে বের করে ফেলা। আমাদের হাতে অপশন কি আছে? নিয়ামক রেখা এম জেড এর সমীকরণ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে একটা ব্যাপার খেয়াল করে দেখো। নাম্বার ওয়ান, এম জেড মানে নিয়ামক রেখার সাথে লম্ব কি আছে? অক্ষরেখা। যেহেতু আমাদের নিয়ামক রেখা সমীকরণ দেয়া আছে, তাহলে আমরা কিন্তু লম্ব রেখার সমীকরণ দিয়ে খুব সহজে অক্ষরেখার সমীকরণ বের করতে পারি। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে নিয়ামক রেখা ও অক্ষরেখা পরস্পর লম্ব। সুতরাং লম্ব রেখার শর্ত ব্যবহার করে অক্ষরেখার সমীকরণ নির্ণয়। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে আমাদের কিন্তু অক্ষরেখাতে একটা কনস্ট্যান্ট কিন্তু থেকে যাবে। এই কনস্ট্যান্ট নিয়ে আমাদের কি করতে হবে? কনস্ট্যান্টের মান নির্ণয় করতে হবে কিভাবে? অবশ্যই আমাকে তাহলে দেখতে হবে অক্ষরেখাতে কোনো বিন্দু আছে কিনা, যেটা আমরা জানি অবশ্যই দেওয়া আছে। কি সেটা? শীর্ষবিন্দু, কারণ আমরা জানি শীর্ষবিন্দু অক্ষরেখার উপর অবস্থিত। তাহলে এই প্রসেসে আমরা যেটা করতে পারি, অক্ষরেখার সম্পূর্ণ সমীকরণটি নির্ণয় করতে পারি। তাহলে এভাবে বলতে পারি যে শীর্ষবিন্দু এ অক্ষরেখার উপর অবস্থিত। সুতরাং এ দ্বারা সমীকরণটিকে সিদ্ধ করে ধ্রুবকের মান নির্ণয়। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি থার্ড যে অপশন আছে সেটাতে। আচ্ছা, আমাদের কিন্তু টার্গেট হচ্ছে এস নির্ণয় করা। তাহলে এস যদি নির্ণয় করতে চাই, আমাদের এ দেওয়া আছে, আমরা অক্ষরেখা সমীকরণ পেয়ে গিয়েছি, আমাদের কাছে নিয়ামক রেখা সমীকরণ আগে থেকে দেওয়া ছিল। সেক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করে দেখো, নিয়ামক রেখা এবং অক্ষরেখা কিন্তু জেড বিন্দুতে এসে পরস্পর মিলিত হলো। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি নিয়ামক রেখা ও অক্ষরেখার ছেদবিন্দু জেড। সুতরাং রেখা দুটির সমীকরণদ্বয়ের সমাধানের মাধ্যমে জেড এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আশা করি এটা আমরা পারবো। আচ্ছা, যদি জেড এর স্থানাঙ্ক নির্ণয় করে ফেলতে পারি, এইবার জেড এবং এস এর মধ্যবিন্দুকে এ, তাহলে কিন্তু আমরা ওই মধ্যবিন্দুর সূত্র দিয়ে এস বিন্দুটা নির্ণয় করে ফেলতে পারি। জেড এবং এস এর মধ্যবিন্দু এ, সুতরাং এস বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এবার এস বিন্দুর স্থানাঙ্ক মানে কি? উপকেন্দ্র।
উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমরা সুন্দর করে আহ, উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দিয়ে আমাদের যে 1 নাম্বার প্রসেস ছিল, সেই 1 নাম্বার প্রসেস ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের থিওরির অংশ। তোমাদের সবার এই থিওরির অংশটা খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে এই থিওরিটা আয়ত্তে আনতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে এই থিওরিগুলো খুব ভালো করে মাথায় ঢোকাতে হবে। আচ্ছা, থিওরি যদি হয়ে যায়, এর পরবর্তী ধাপে আমরা এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যা সমাধান করব, এবং আশা রাখি যে থিওরি যদি খুব ভালো আয়ত্তে চলে আসে, তাহলে গাণিতিক সমস্যা কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। খুব সহজেই গাণিতিক সমস্যা আশা করি তোমরা সমাধান করতে পারবে। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।